This is the BBC. There are no programmes on this channel at present. বিবিসি বাংলা, এখন সন্ধ্যা 7:30। একটু পরেই শুনবেন সর্বশেষ বিশ্ব সংবাদ। আপনারা বিবিসি শুনছেন ঢাকায় FM 100, রাজশাহীতে 88.8, খুলনায় 88.8। আপনারা যেখানে আছেন, বিবিসি আপনার সাথেই আছে। টোকিও অলিম্পিক্স অবশেষে শুরু হয়েছে এক নজিরবিহীন পরিবেশে, প্রায় দর্শক শূন্য স্টেডিয়ামে। টোকিওর মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা কতটা? মানুষ তো ওখানে নেই, কেউ তো ঢুকতে পারছে না, কারো অনুমতি নেই, যার ফলে সাধারণ মানুষ যে টোকিওবাসী যারা, তারা একটু বিভ্রান্ত, মানে হচ্ছেটা কি। এবং মানুষ যে খেলাধুলার সাথে যে আনন্দ উপভোগ, সেটার কোনো সম্পর্ক এখানে একেবারেই নেই। বাংলাদেশে আজ থেকে ফের শুরু হয়েছে কঠোর লকডাউন। সরকারের ভাষায় কঠোরতম লকডাউন চলবে 5ই অগস্ট রাত 12টা পর্যন্ত। শুনবেন কোভিডের মধ্যে অক্সিজেন পৌঁছে দেবার কাজ করছেন ঢাকার একজন স্বেচ্ছাসেবী নারীর কথা। এসব নিয়েই শুরু হচ্ছে আজকের প্রবাহ। প্রবাহ শর্টওয়েভ এবং FM ছাড়াও শোনা যাচ্ছে সরাসরি অনলাইনে bbcbangla.com-এ। পরিবেশন করছি মানসী বড়ুয়া। জাপানের টোকিওতে অবশেষে নজিরবিহীন পরিবেশে শুরু হয়েছে টোকিও অলিম্পিক্স 2020। গত বছর মার্চে করোনা মহামারীর কারণে এই অলিম্পিক্স স্থগিত হয়ে গিয়েছিল। 68,000 ধারণ ক্ষমতার স্টেডিয়াম, প্রায় দর্শক শূন্য, 1,000-এরও কম মূলত আমন্ত্রিত অতিথির উপস্থিতিতে চলছে অলিম্পিক্সের উদ্বোধনী অনুষ্ঠান। স্টেডিয়ামে জমকালো আতশবাজির আওয়াজ শোনা গেছে শহরের বিভিন্ন অংশ থেকে। টি দেশের 11,300 অ্যাথলেট প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন, কিন্তু ইভেন্টগুলোও থাকবে দর্শক শূন্য। মহামারীর কারণে টোকিওতে এখন চলছে জরুরি অবস্থা, করোনার সংক্রমণও সেখানে ঊর্ধ্বমুখী। এর মধ্যে অলিম্পিক্স আয়োজন করোনার ব্যাপক বিস্তার ঘটাবে এই আশঙ্কা থেকে দেশটির জনসাধারণ প্রতিযোগিতা আয়োজনের ব্যাপক বিরোধিতা করেছে। প্রতিবাদ বিক্ষোভও হয়েছে। টোকিওতে সাংবাদিক মঞ্জুরুল হককে জিজ্ঞেস করেছিলাম কিছুক্ষণ আগে, আজ সেখানে কি ধরনের মুড তিনি দেখেছেন। মুড এখানে, মানুষ তো ওখানে নেই, কেউ তো ঢুকতে পারছে না, কারো অনুমতি নেই, যার ফলে সাধারণ মানুষ যে টোকিওবাসী যারা, তারা একটু বিভ্রান্ত, মানে হচ্ছেটা কি। এখানে কিন্তু অনেকেই তুলনা করছেন বড় ধরনের এই খেলাধুলার আয়োজনের সাথে জাপান যেটা আগে করেছিল, যেটা হলো 2002 সালের বিশ্বকাপ ফুটবল। সেই সাথে তুলনা করলে দেখা যায় যে জনগণের যে অংশগ্রহণ একেবারেই নেই। মানে বিশ্বকাপ ফুটবলের সময় কি ছিল, যে সারা টোকিও এবং বড় শহরগুলোতে লোকজন পথে নামছে, আনন্দ ফুর্তি করছে। খেলাধুলার এটা তো একটা বড় অংশ, এর কিছুই নেই। নেই তো দুটো কারণে, একটা হলো রেস্ট্রিকশন, নিয়ন্ত্রণ সরকার আরোপ করেছে, আরেকটা হলো লোকজনের মধ্যে ভীতি। করোনা ভাইরাস আজকে যেরকম টোকিওতে 1,300-র উপরে সংক্রমণ শনাক্ত হয়েছে, গতকাল ছিল 2,000-এর কাছাকাছি। এবং লোকজনের মধ্যে আরেকটা আতঙ্ক হলো বিদেশ থেকে যারা আসছে, ওদের মাধ্যমে হয়তো নতুন ধরনের সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে। এবং মানুষ যে খেলাধুলার সাথে যে আনন্দ উপভোগ, সেটার কোনো সম্পর্ক এখানে একেবারেই নেই। একটা বিশাল আয়োজনে উদ্বোধনী হচ্ছে, এখন চলছে যেটা টোকিওর নতুন স্টেডিয়ামে, কিন্তু আয়োজনের সাথে জনগণের কোনো সম্পর্ক নেই। তো এই যে আপনি বলছেন একটা নিরানন্দ পরিস্থিতির মধ্যে এই অলিম্পিক্স হচ্ছে, দর্শক শূন্য ইভেন্ট, ঊর্ধ্বমুখী সংক্রমণের হার, জনসাধারণের বিক্ষোভ, প্রতিবাদ, সবকিছুর পরেও জাপান সরকার যে এই অলিম্পিক্স আয়োজনের ব্যাপারে অবিচল থেকেছেন এবং এটা করছেন, সরকার এই ঝুঁকিটা নিল কেন? এখানে কিন্তু পক্ষ দুটি, জাপান সরকার এবং IOC, আন্তর্জাতিক অলিম্পিক কমিটি, দুই পক্ষেরই কিন্তু এখানে বিনিয়োগ আছে। অর্থের ব্যাপারটা এখানে খুবই গুরুত্বপূর্ণ। এখানে তো অনেকগুলো দাবি ছিল। এক হলো অলিম্পিক বাতিল করে দাও, আরেক হলো 2021 সাল থেকেও পিছিয়ে নেওয়া যায় কিনা। এবং এই আয়োজক পক্ষ এরা দেখেছে যে পিছিয়ে নেওয়া আর সম্ভব না, কেননা পিছিয়ে নিতে হলে এটা বাতিল করে দিতে হয়। এবং বাতিল এরা করতে চায় না, কেন বাতিল করলে যে বিশাল অঙ্কের ক্ষতির মুখে পড়তে হবে, সেটা দুই পক্ষের কেউই রাজি নয়। ধরুন, জাপান সরকার তো বিশাল বিনিয়োগ,
এই নতুন স্টেডিয়াম করেছে, অলিম্পিক ভিলেজ, অন্যান্য সুযোগ সুবিধা, এবং একটা ধারণা ছিল যে এগুলো থেকে হয়তো এই টিকিট বিক্রি, অন্যান্য স্পন্সর, বিজ্ঞাপন, সম্প্রচার সবকিছু মিলে হয়তো উঠে আসবে। এখন তো যেই পথে কিছু অর্থ উঠে আসবে সেটা হলো সম্প্রচার অধিকার, ব্রডকাস্টিং রাইট, কিন্তু সেগুলো সার্বিকভাবে উঠে আসার মতো কোনো অবস্থাতেই নয়, কেননা স্পন্সরদের অনেকে সরে যাচ্ছে, যেরকম টয়োটা বিজ্ঞাপন থেকে সরে গেছে এবং আরো অনেকে সরে যাচ্ছে। এই যে আপনি অর্থের কথা বলছেন, এখনো তো জাপান সরকারকে প্রচুর ক্ষতি দিতে হবে, যে ক্ষতি সামলে ওঠা কঠিনই হবে। ক্ষতির পরিমাণ কত হবে কি বলছে? ক্ষতির পরিমাণ তো বিশাল। ক্ষতির পরিমাণ কেউ তো প্রকাশ করছে না ক্ষতিটা কি পরিমাণ হবে। কোনো অলিম্পিকে কিন্তু লাভবান হয়নি শেষ পর্যন্ত। দেখা গেছে যে বিরাট অঙ্কের একটা বোঝা ওই শহরের উপর, দেশের উপর চেপে বসে। জাপানের এবারে বিশাল অঙ্কের একটা ক্ষতির মুখে পড়ছে। ক্ষতিটা কম হতো যদি অলিম্পিকটা ঠিকভাবে হতো। এই জন্য শুরু থেকে কিন্তু টোকিওবাসীরা বলছিল যে শেষ পর্যন্ত এই যে ব্যয়, এই বোঝাটা কার উপর পড়বে? মানুষের উপর, করদাতাদের উপর। এবং এখন তো এটা আরো বড়ভাবে পড়ছে মানুষের উপর। সবাই খুব শঙ্কিত শেষ পর্যন্ত হবে এটা কি। জাপান ইতিমধ্যে তো খুব ঋণগ্রস্ত দেশ, এবং এই যে বিশাল অঙ্কের একটা খরচ, এটার অংশ বিশেষও এখন উঠে আসবে না। শেষ পর্যন্ত কে এই খরচটা পোষাবে, এবং নানাভাবে জনগণের উপর চাপটা পড়বে, যার ফলে এখনো কিন্তু জাপানের এক বড় অংশ কোনো অবস্থাতেই চায়নি, এখনো চাচ্ছে না যে অলিম্পিক হোক। টোকিও থেকে বলছিলেন সাংবাদিক মনজুরুল হক। বাংলাদেশে আজ থেকে ফের লকডাউন শুরু হয়েছে। কঠোর লকডাউন চলবে 5ই অগস্ট রাত 12টা পর্যন্ত। লকডাউন কার্যকর করতে ঢাকার বিভিন্ন রাস্তার গুরুত্বপূর্ণ পয়েন্টে সেনাবাহিনীকে অবস্থান নিয়ে চেক করতে দেখা গেছে। অন্যদিকে আজ যারা তাড়াহুড়ো করে কর্মস্থলে ফিরেছেন তাদের নিজ বাসা পর্যন্ত যেতে ব্যাপক ভোগান্তি পোহাতে হয়েছে। অন্যদিকে কঠোরতম, সরকারের ভাষায় এই কঠোরতম লকডাউনের মধ্যে টিকে থাকা নিয়েই বড় দ্বিধার মধ্যে রয়েছেন দিনমজুররা। ঢাকা থেকে সঞ্জনা চৌধুরী। ঈদ উপলক্ষে 8 দিন শিথিলের পর শুক্রবার ভোর 6টা থেকে আবারও শুরু হয়েছে কঠোরতম লকডাউন, যা চলবে 5ই অগস্ট রাত 12টা পর্যন্ত। আজ প্রথম দিনে ঢাকার গুরুত্বপূর্ণ সড়কে পুলিশ, সেনাবাহিনী ও বিজিবি সদস্যদের দেখা গেছে মানুষজনকে জিজ্ঞাসাবাদ করতে। জরুরি প্রয়োজন ছাড়া যারা বের হয়েছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন নিরাপত্তায় দায়িত্বরতরা। ঢাকার গাবতলের একটি চেকপোস্টে দায়িত্বরত কর্মকর্তা আবু সুফিয়ান জানিয়েছেন, এটা গভর্নমেন্ট যতদিন এনফোর্সমেন্ট করবে, এগুলো চেকপোস্ট আমাদের কাছে আপাতত সেইভাবে নির্দেশনা আছে। সরকার উইথড্র করলে আমরা চেকপোস্ট উইথড্র করবো। সরকার যতদিন চেকপোস্ট রাখতে বলবে আমরা ততদিন রাখবো। আমরা প্রথম দিন তো সেই হিসেবে জরিমানা থেকে আমরা তাদেরকে স্ব স্থানে ঘোরায় দেওয়ার চেষ্টা করতেছি। অ্যাবাউট 50% অপ্রয়োজনীয় বের হয়েছে, যা অর্থাৎ অযথা যাতে ঘোরাঘুরি না করে এই জন্য চেষ্টা করতেছি। ঈদ উদযাপন শেষে আজ যারা কর্মস্থল ঢাকায় ফিরেছেন, গণপরিবহন বন্ধ থাকায় তাদেরকে ব্যাপক ভোগান্তির মুখে পড়তে হয়। তবে সবচেয়ে বেশি অনিশ্চয়তার মধ্যে আছেন সারা দেশের দিনমজুর মানুষেরা। গত বছরের লকডাউনে তারা কর্মহীন অবস্থায় কিছু সাহায্য সহযোগিতা পেলেও এবছর কোনো ধরনের সহায়তা পাননি বলে তারা জানিয়েছেন। চট্টগ্রাম ফিশারিজ ঘাটের জেলেরা এ নিয়ে রীতিমতো ক্ষোভ প্রকাশ করেন। মানুষ না খাইয়া মরু বাড়ি কি করবো, কয়েকদিন মানুষ চলাফেরা করতে না, আইতে দিতে পারে না, ব্যবসা বাণিজ্য করতে পারে না, কোনো গাড়ি ঘোড়া চলে না, তো মানুষ তো না খাইয়া মরার অবস্থা। মানুষ মরি যাকই। আপনি যদি যাতায়াত না করতেন মাস্টার বেশি খাত, আপনি যদি গাড়ি যদি না চলে মাস্টার নিয়ে কি সহযোগিতা হয়েছে? আমরা বিষ খাওয়ার টেবলেট হয়নি, 1 টাকা দিয়ে বিস্কিট নিয়ে হয়নি সরকারের তো। আর কি করুন ভাই, আমরা বিপদে আছি। খানা দানার কষ্ট, সর্বদিক টাকা নাই, পয়সা নাই। আমরা কত চাইলেও ভাই না, খাইতেও পারি না, কামও লয় না। কাম কাজ বন্ধ থাকলে আমরা খাওয়াইব কে? সরকার যদি একটু আমাকে গরিবের দিকে দয়া করিয়া যদি দয়া শিখবে ভাই। এদিকে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার চা বিক্রেতা শ্যামলী দাসও আছেন দুশ্চিন্তায়। লকডাউন শিথিল থাকার কয়েকদিন ব্যবসা করতে পারলেও পুনরায় লকডাউনের কারণে কিভাবে সংসার চালাবেন তিনি সেটাই ভাবতে পারছেন না। তবে দিনমজুর ও হতদরিদ্র মানুষের প্রয়োজনীয় ত্রাণ দেওয়ার ব্যাপারে বরাদ্দ বাড়ানোর পাশাপাশি মহানগর, জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে সব ধরনের ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব মোহাম্মদ মোহসেন। এই ত্রাণ সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাচ্ছে কিনা সেটা নিশ্চিত হতে মনিটরিং করা হচ্ছে বলেও তিনি জানান। যে মানুষগুলো কর্মহীন হয়ে পড়বে তাদের জন্য একেবারে একজনও যাতে বাদ না যায় সেভাবে আমরা
ঈদের আগেই বরাদ্দগুলো আমাদের প্রতিটি পর্যায়ে মহানগর, জেলা, উপজেলা, ইউনিয়ন সব পর্যায়ে আছে। এই সেবা সার্ভিসটা মানবিক সহায়তার জন্য সবসময় আমাদের অফিস এগুলো খোলা থাকবে। এর মধ্যেও এটা ওই যে মাত্র তো আজকে থেকে শুরু হলো, 333-তে ফোন করলে তো সেটা আমাদের চলমান আছেই, কার্যক্রম আছেই। ঈদের বন্ধের 2 দিন আগে 100 কোটি টাকা আমরা দিয়ে রেখেছি এর জন্য। আপনারা দেখেন 2-4-5 দিন গেলেই বুঝতে পারবেন আমাদের স্বাস্থ্য অধিদপ্তরের সবশেষ তথ্য অনুযায়ী করোনা ভাইরাসের নমুনা পরীক্ষার হিসেবে শনাক্তের হার বেড়ে 31% দাঁড়িয়েছে। এই সংক্রমণ নিয়ন্ত্রণে লকডাউনের যেমন প্রয়োজন আছে, তেমনি দরিদ্র মানুষের সহায়তা দেওয়ার বিষয়টিকে সমান গুরুত্ব দিয়ে দেখতে হবে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। সঞ্জনা চৌধুরী। এখানে জানিয়ে দিই আগামীকাল শনিবার আমাদের ফোন ইনের বিষয়। শুনছিলেন করোনার বিস্তার ঠেকাতে বাংলাদেশে সরকারের ভাষায় সবচেয়ে কঠোর লকডাউন শুরু হয়েছে আজ। আপনি যে এলাকায় থাকেন সেখানে মানুষ কতটা স্বতঃস্ফূর্তভাবে স্বাস্থ্যবিধি মেনে চলছে? মতামত জানাতে চাইলে 0171-411-5578 এই নাম্বারে SMS করে আপনার নাম ও ফোন নাম্বার জানিয়ে দিন। অনুষ্ঠানের আগে আমরাই আপনার সাথে যোগাযোগ করব। করোনা ভাইরাস মহামারী শুরুর পর থেকে বাংলাদেশে অনেক ব্যক্তি এবং সংস্থা দুর্গত মানুষকে সহায়তা করার জন্য নানা ধরনের স্বেচ্ছাসেবী কাজ করছেন। এদের মধ্যে অন্যতম একটি গুরুত্বপূর্ণ সেবা হয়ে দাঁড়িয়েছে বাড়িতে অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দেওয়া। যেসব রোগীরা হাসপাতালে জায়গা পাচ্ছেন না তাদের জন্য এই সেবা অত্যন্ত প্রয়োজনীয় হয়ে দেখা দিয়েছে। বাড়িতে অক্সিজেন পৌঁছে দেবার কাজটি করেন ঢাকার একজন স্বেচ্ছাসেবী নারী শেখ সুহানা ইসলাম। এই সেবা কিভাবে পরিচালিত হচ্ছে শুনুন আকবর হোসেনের কাছে। যেহেতু এরকম ক্যারি করার মতো অক্সিজেন সিলিন্ডার আমাদের দেশে পাওয়া যাচ্ছে, শেখ সুহানা ইসলাম আমরা যদি এটা কালেক্ট করে এটার সাপোর্ট দেই, ঢাকার পান্থপথের এই বাসিন্দা বর্ণনা করছিলেন গত 1 বছরে কিভাবে শহরের বিভিন্ন জায়গায় কোভিড-19 রোগীদের জন্য তিনি অক্সিজেন পৌঁছে দিয়েছেন। অক্সিজেন সিলিন্ডার সেবা দেবার এই কাজ কেন তিনি বেছে নিলেন? করোনা মহামারীর শুরু থেকে আমরা প্রথমে যখন করোনার প্রাদুর্ভাব দেখা গেল তখন থেকে আমরা হ্যান্ড স্যানিটাইজার, সাবান এগুলো বিলি করে আসছিলাম, মাস্ক। কিন্তু আরও যখন এটা বাড়তে থাকলো তখন বুঝলাম যে না, আসলে শুধু মাস্ক কিংবা হ্যান্ড স্যানিটাইজার অথবা সাবান বিলি করে এটাতে আসলে পার পাওয়া যাবে না। তখন আমরা যেটা করা শুরু করলাম সেটা হচ্ছে যে যারা হসপিটালে যেতে পারছিল না, হ্যাঁ, সেই সব রোগীদেরকে আমরা অক্সিজেন সাপোর্টটা দেওয়া শুরু করলাম। এবং যাদের শ্বাসকষ্ট শুরু হচ্ছিল কিংবা অ্যাজমা আছে অলরেডি, তারা করোনার আক্রান্ত হয়েছে, এমন ফ্যামিলিগুলো যখন ফোন দেওয়া শুরু করলো তখন আমরা ডোর টু ডোর আর কি অক্সিজেন সিলিন্ডারটা দেওয়া শুরু করলাম। পেশায় একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হলেও সেটি ছেড়ে দিয়ে গত কয়েক বছর স্বেচ্ছাসেবী নানা কাজের সাথে সম্পৃক্ত আছেন তিনি। করোনা রোগীদের জন্য অক্সিজেন সরবরাহের কাজটিও তিনি করছেন বিভিন্ন জনের কাছ থেকে আর্থিক সহায়তা জোগাড় করে। এছাড়া নিজের স্কুটিতে করে রাত বিরাতে রোগীদের বাড়িতে অক্সিজেন সিলিন্ডার নিয়ে ছুটেছেন শেখ সুহানা ইসলাম। 100-র বেশি রোগীকে এই সেবা দিয়েছেন তিনি। আমাদের অক্সিজেন সিলিন্ডার আসলে সংখ্যা কম, কারণ এটা একেবারে নিজেদের টাকা নিজেরা ফান্ড কালেক্ট করে কেনা। তো আমার 15টা ছিল, তো ইদানিং হচ্ছে আমার আরও 5টা ডোনেশন এসেছে, এখন 20টা হয়েছে। একটা সিলিন্ডার যখন একটা বাসায় যায় তখন কিন্তু 24 ঘন্টা ইউজ করেই ওটা ব্যাক দিচ্ছে না, কারণ রোগীটা দেখা যাচ্ছে 7 দিনও লাগে, 15 দিনও লাগে। তো একটা সিলিন্ডার একটা বাসায় গেলে কিন্তু অলরেডি 15 দিন ওখানে ওটা রয়ে যাচ্ছে, ওটা কিন্তু আমরা ব্যাক নিয়ে আসতে পারি না। প্রথমত আমরা পুরো সেটটা হচ্ছে দিয়ে আসি, তারপর সে ইউজ করে। তো 7 দিন পরে তার যখন আবার সেটা দরকার হয় যে না তার আরও সাপোর্ট লাগবে, তখন আমরা একটা রিফিলের জন্য চার্জ নেই আর কি। তো ওই চার্জটা বাইরে থেকে যখন আমরা রিফিল করতাম ওরা নিত 140 টাকা, কিন্তু এখন ওই চার্জটা বেড়ে গিয়ে ওরা 600-700 এরকম করে ফেলেছে আর কি। বাংলাদেশে করোনা ভাইরাসের প্রথম এবং দ্বিতীয় ঢেউ যখন আঘাত করে তখন অনেকেই হাসপাতালে কোনো জায়গা পাননি, অথচ শ্বাসকষ্ট নিয়ে তীব্র যাতনায় বাড়িতে কাটাতে হয়েছে। এদেরই একজন ঢাকার শহীদবাগের শারমিন ভূঁইয়া শিপা। করোনা আক্রান্ত হবার পর শেখ সুহানার সরবরাহ করা অক্সিজেন সিলিন্ডার ছিল তার জন্য এক আশীর্বাদ। ধরেন রাত 3টা-4টার সময় আমার স্যাচুরেশন অনেক বেশি নেমে গেল, যেমন একদিন আমার স্যাচুরেশন 85 হয়েছিল। তো তখন আমি বাসায় যে আমার সিলিন্ডারটা ছিল সাথে সাথে আমি সেটা নিয়েছি। 1 ঘন্টা সাপোর্ট নেওয়ার পরে আমার স্যাচুরেশন ঠিক হয়েছে এবং আমি সুস্থ বোধ করতাম।
যখনই আমার এরকম হতো আমি স্যাচুরেশন যখন ফল করতো অক্সিমিটারে আমি সাথে সাথে চেক করতাম যে আমার খারাপ লাগছে এবং দেখতাম যে আমার স্যাচুরেশন নেমে গেছে, তখন সাথে সাথেই আমি নিতাম। তো সেটা তো আমাকে বাসায় আমি পাচ্ছি, তো তখন তো জিনিসটা একদম আশীর্বাদ না, যে এই সার্ভিসটা পেয়েছে ঘরে বসে সেই তো জানে আসলে ওই মুহূর্তে তার এই জিনিসটা কতটা দরকার ছিল, তাই না? করোনা রোগীদের জন্য অক্সিজেন সিলিন্ডার নিয়ে রাত বিরাতে ছুটে চলা একজন নারীর জন্য সহজ কাজ নয় বাংলাদেশের সমাজে। শহরের অধিকাংশ পরিবার যখন করোনা সংক্রমণের আশঙ্কায় নিজেদের নানা কাজ থেকে গুটিয়ে নিয়েছিলেন, তখনও অক্সিজেন সিলিন্ডার নিয়ে ছুটে চলেছেন শেখ সুহানা ইসলাম। বিষয়টি নিয়ে তার পরিবারের মধ্যেও প্রথম দিকে এক ধরনের উদ্বেগ ও অস্বস্তি ছিল, কিন্তু পরবর্তীতে সেটা কেটে গেছে, বলছিলেন শেখ সুহানার ছেলে। এই কাজটা অনেক টাফ একটা কাজ, কারণ কোভিড ডেঞ্জারাস একটা জিনিস। এটা অনেক সাহস লাগে কাজটা করতে, কারণ অনেক ভয় পায় অনেক মানুষ। আমার মা খুব ভালো করতেছে কাজটা, আর খুব ভালোভাবে করতেছে। মানে প্রথম তো সবারই ভয় লাগে, কিন্তু পরে দেখছি যে কি ভালো মতো কৌশল নিয়ে করতেছে, তারপর আমার অত আর ভয় লাগে নাই। মনে হতো যে কি এখন সবাই ভিতরে আর সে বাইরে যাচ্ছে, তখন একটু খারাপ লাগতো, তারপরে কয়েকদিন পর আর লাগে নাই। বাংলাদেশে করোনা ভাইরাস সংক্রমণ শুরুর পর থেকে শেখ সুহানা ইসলামের মতো আরও কিছু ব্যক্তি ও সংস্থা রোগীদের জন্য বাসায় অক্সিজেন সরবরাহের কাজ করেছেন। রোগীদের অনেকেই বলছেন, যখন হাসপাতালে কোনো সিট খালি নেই, তখন সে কঠিন দুঃসময়ে এই সেবা অনেকের জীবন বাঁচিয়েছে। আকবর হোসেনের এই প্রতিবেদনটি পুনঃপ্রচারিত হল। এবারে সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ মাসুদ হাসান খানের কাছে। ভারতের পশ্চিমাঞ্চলে ভারী বৃষ্টির কারণে তৈরি বন্যা এবং ভূমিধসে কমপক্ষে 50 জন মারা গেছে। মহারাষ্ট্র রাজ্যের নিচু এলাকা বন্যায় তলিয়ে গেছে। রাজ্যের রায়গড় জেলার একটি গ্রামে ভূমিধসের পর ধ্বংসস্তূপের নিচ থেকে 32টি মৃতদেহ বের করা হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। শত শত দুর্গত গ্রাম ও শহরে পানি এবং বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে গেছে। মহারাষ্ট্রের অনেক জেলায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে। চীনা প্রেসিডেন্ট শি জিনপিং হঠাৎ করেই রাজনৈতিকভাবে স্পর্শকাতর অঞ্চল তিব্বত সফর করেছেন। 30 বছরেরও বেশি সময় পর এই প্রথম কোনো চীনা প্রেসিডেন্ট তিব্বত গেলেন। বুধবার সেখানে নামার পর বিমানবন্দরে বহু স্থানীয় বাসিন্দা তাদের ঐতিহ্যবাহী পোশাক পরে তাকে স্বাগত জানান। আঞ্চলিক রাজধানী লাসায় মিস্টার শি পোটারা প্রাসাদে যান, যেটি নির্বাসিত তিব্বতী ধর্মীয় নেতা দালাই লামার প্রাসাদ ছিল। যুক্তরাষ্ট্র আফগানিস্তান থেকে তাদের 95% সৈন্য ফিরিয়ে নিয়ে গেলেও গত কদিনে তালেবানের অবস্থান লক্ষ্য করে বেশ কয়েকটি বিমান হামলা চালিয়েছে। যুক্তরাষ্ট্র এ নিয়ে বিস্তারিত কিছু না জানালেও তালেবান বলছে কান্দাহারের কাছে কিছু বিমান হামলা হয়েছে। তালেবান বলছে এই হামলা আমেরিকার সাথে হওয়া চুক্তির বরখেলাপ। ইরানের সরকারি মিডিয়া নিশ্চিত করেছে দেশের পশ্চিমে বিক্ষোভের সময় এক ব্যক্তি নিহত হয়েছে। পানির সংকট নিয়ে বিক্ষিপ্ত খুজেস্তান প্রদেশের বাইরে এমন মৃত্যুর ঘটনা এই প্রথম। রাষ্ট্র নিয়ন্ত্রিত টিভিতে বলা হয়েছে, লরেস্তান প্রদেশের একটি শহরে গুলিতে একজন নিহত এবং 2 জন আহত হয়েছে। ইরানের শীর্ষ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, বিক্ষোভ করার জন্য জনগণকে দোষারোপ করা যায় না, বরং তাদের অভিযোগের সমাধান করতে হবে। চীনের কর্তৃপক্ষ বলছে হেনান প্রদেশে বন্যায় অন্তত 51 জনের মৃত্যুর খবর এখন পর্যন্ত জানা গেছে। সরকারি বিবৃতিতে বলা হয়েছে প্রায় 4 লাখ মানুষ গৃহহীন হয়েছে। চীনে সম্প্রতি কয়েক দশকে বড় শহরগুলোতে দ্রুত প্রবৃদ্ধির কারণে নদীর তীরবর্তী প্লাবনের ঝুঁকিপূর্ণ এলাকাগুলো ভবন নির্মাণের ফলে ভরাট হয়ে উঠেছে। বিশ্বে ফিলিপিন্সই প্রথম দেশ যারা গোল্ডেন রাইস নামে জেনেটিক প্রযুক্তিতে উদ্ভাবিত একটি বিশেষ প্রজাতির ধান বাণিজ্যিকভাবে উৎপাদনের অনুমতি দিয়েছে। এর চালে অতিরিক্ত মাত্রার বেটা ক্যারোটিন থাকবে, যা শিশুদের অন্ধত্ব প্রতিরোধে কাজ করবে। বেটা ক্যারোটিন ভিটামিন এর অভাব দূর করে। আপনারা শুনছেন বিবিসি বাংলার প্রবাহ। এবারে পুরনো একটি ইতিহাসের সাক্ষী। ইতিহাসের সাক্ষী। বিশ্বের সর্বকালের অন্যতম সেরা বিজ্ঞানী, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ড সম্পর্কে মানুষের ধ্যান ধারণা বদলে দিয়েছিলেন, নোবেল বিজয়ী পদার্থবিদ এবং আপেক্ষিক তত্ত্বের জনক সেই আলবার্ট আইনস্টাইন মারা যান 60 বছর আগে, 1955 সালের 18 এপ্রিল। Einstein entered the hospital Friday, died this morning after refusing surgery, which it turned out would not have helped him recover. ধমনী ফেটে রক্তক্ষরণে তার মৃত্যু ঘটে আমেরিকার হাসপাতালে। সেই সময় প্রচারিত এই খবরে বলা হয় তিনি অস্ত্রোপচার চাননি। চিকিৎসকেরা পরে বলেন অস্ত্রোপচার করলেও তাকে বাঁচানো যেত না। জার্মান বংশোদ্ভূত এই বিজ্ঞানী আমেরিকার নাগরিক হন
সালে। If we desire sincerely and passionately the safety, the welfare, আমরা যদি আন্তরিকভাবে এবং মনে প্রাণে মানব জাতির প্রতিভার মুক্ত বিকাশ, তার কল্যাণ এবং নিরাপত্তার পথ খুলে দেই, তবেই দীর্ঘ মেয়াদে সে তার বুদ্ধিমত্তার প্রমাণ রাখতে পারবে। will prove itself in the long run. আলবার্ট আইনস্টাইন, তার দীর্ঘদিনের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন আরেকজন পদার্থবিদ ম্যাক্স বর্ন। তার সঙ্গে আইনস্টাইনের পরিচয় হয়েছিল তাদের স্বদেশভূমি জার্মানিতে প্রথম বিশ্বযুদ্ধের সময়। ম্যাক্স বর্নের ছেলে গুস্তাফ বর্ন বলছেন কিভাবে দুজনের প্রথম সাক্ষাৎ। Einstein had a professorship in Berlin and my father came to আইনস্টাইন বার্লিনে অধ্যাপনা করতেন। আমার বাবাও তখন বার্লিনে থাকতেন। 1915 সালে তারা দুজনে খুব কাছাকাছি থাকতেন। আমার বাবার বাসাটা এখনও সেখানে আছে, আইনস্টাইনের বাসাটাও সেখানে রয়েছে। সঙ্গীতের কারণেও তাদের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে। They became friends also through music. My father was an excellent pianist. Einstein was a passable violinist. আমার বাবা দারুণ পিয়ানো বাজাতেন আর আইনস্টাইন ছিলেন তুখোড় বেহালাবাদক। তারা একসঙ্গে সোনাটা বাজাতেন, কাজেই দুজনের প্রায় দেখা হতো। এভাবেই তাদের মধ্যে গভীর বন্ধুত্ব গড়ে ওঠে। I remember him as a sort of avuncular. আমার মনে আছে, গুরুজন স্থানীয় হলেও তিনি ছিলেন এমন একজন মানুষ যার কোনো রকম অহংকার ছিল না। বার্লিনের উপকণ্ঠে আমার কাজিনের বাড়ির বাগানে আমার সঙ্গে তিনি অবাধে খেলতেন। মানুষ হিসাবে তিনি ছিলেন অসাধারণ। Because as a human being he was a wonderful man. গুস্তাফের বাবা ম্যাক্স বর্নের সঙ্গে আলবার্ট আইনস্টাইনের বন্ধুত্বের সেই সময়টা ছিল পদার্থবিজ্ঞানের জগতে একটা ঐতিহাসিক সময়। আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্ব, যা মহাশূন্য সম্পর্কে মানুষকে নতুন করে ভাবতে শিখিয়েছিল, সেই তত্ত্ব আবিষ্কারের সময় থেকে বিংশ শতাব্দীর প্রথমার্ধে কোয়ান্টাম তত্ত্ব উদ্ভাবনের সময় পর্যন্ত আইনস্টাইন এবং বর্ন দুজনই পদার্থবিজ্ঞানের জগতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। বৈজ্ঞানিক আবিষ্কারের সেই স্বর্ণযুগ সম্পর্কে গুস্তাফ বলছিলেন, The special theory of relativity was published in 1905. স্পেশাল রিলেটিভিটি থিওরি বা বিশেষ আপেক্ষিক তত্ত্ব প্রকাশিত হয়েছিল 1905 সালে। এরপর জেনারেল থিওরি অফ রিলেটিভিটি প্রকাশিত হয় 1915 সালে। আর আমার বাবা রিলেটিভিটি বা আপেক্ষিক তত্ত্ব নিয়েই প্রথম বই লেখেন, যেটি প্রকাশিত হয়েছিল 1921 সালে। ওই বছরই আমার জন্ম হয়। Published in 1921, the year I was born. বিশেষ আপেক্ষিকতা তত্ত্ব ছিল স্থান ও কালের কাঠামো নিয়ে নতুন এক ধারণার ভিত্তি। আর সাধারণ আপেক্ষিকতাবাদ মূলত মহাকর্ষের একটি তত্ত্ব, যে দুয়ের ওপর ভিত্তি করে দাঁড়িয়ে আছে আধুনিক পদার্থবিজ্ঞান। সময়টা ছিল বিজ্ঞানের দুনিয়ায় রীতিমতো আলোড়ন সৃষ্টিকারী। Yes, of course. It was scientifically an enormously exciting time. আসলে বিজ্ঞানের জগতের জন্য সময়টা ছিল বিরাট চাঞ্চল্যকর, খুবই গুরুত্বপূর্ণ। আমার বাবা অবশ্য আপেক্ষিক তত্ত্ব উদ্ভাবনে কোনো ভূমিকা রাখেননি, কিন্তু এই তত্ত্ব তাকে মুগ্ধ করেছিল। তবে 20-এর দশকের মাঝামাঝি তিনি প্রথম তার ছাত্রদের নিয়ে কোয়ান্টাম মেকানিক্সে গুরুত্বপূর্ণ গবেষণার কাজ করেন। Developed quantum mechanics together with some of his pupils. 1921 সালে, যে বছর ম্যাক্স বর্ন তার বন্ধু আলবার্ট আইনস্টাইনের তত্ত্ব নিয়ে বই লিখলেন, সেই বছরই পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পেলেন আইনস্টাইন। ম্যাক্স বর্ন তার নিজের কাজের জন্য নোবেল পুরস্কার পান এর 23 বছর পর। কিন্তু ততদিনে দুই বন্ধুর মধ্যে দেখাশোনা বন্ধ হয়ে গেছে বেশ কয়েক বছর। বর্ন নাৎসি জার্মানি থেকে ততদিনে পালিয়ে চলে গেছেন ব্রিটেনে। হিটলার ক্ষমতায় আসার পর আইনস্টাইনের চাপে পড়েই ম্যাক্স বর্ন জার্মানি ছেড়ে পালিয়ে যান। আইনস্টাইন তার আগে নিজেই চলে গেছেন আমেরিকায়। দুই বন্ধুর মধ্যে চিঠিপত্রে যোগাযোগ ছিল 40 বছর ধরে, যেসব চিঠি পরে প্রকাশিতও হয়েছে। আমেরিকার প্রিন্সটনে, যেখানে আইনস্টাইন থাকতেন, সেখান থেকে 1934 সালে এই চিঠিটি তিনি লিখেছিলেন। তুমি যে দৃষ্টিকোণ থেকে কোয়ান্টাম সমস্যাটা দেখার চেষ্টা করছো, তাতে আমি খুবই আগ্রহী, কিন্তু আমি খুব একটা ভরসা রাখতে পারছি না। আসলে এই কঠিন সমস্যার সমাধান হয়তো আমরা দুজনে কেউই আমাদের জীবদ্দশায় দেখে যেতে পারবো না। শুভেচ্ছান্তে, এ আইনস্টাইন। Kind regards, yours, A. Einstein.
Einstein was a humble man. আইনস্টাইন খুবই বিনয়ী মানুষ ছিলেন। সব বড় কাজেই তিনি নিজস্ব একটা রসবোধ নিয়ে মূল্যায়নের চেষ্টা করতেন। তারা দুই বন্ধু তাদের কাজ নিয়ে একে অন্যকে খ্যাপাতেন, নিজেদের গবেষণার কাজ নিয়ে ঠাট্টা তামাশা করতেন, কিন্তু তার মধ্যে থেকে সমাধান খোঁজারও চেষ্টা করতেন। আমার বাবা মা তার সান্নিধ্য খুবই মিস করতেন। My parents clearly missed him, like everybody did who knew him. It was a very interesting thing. একটা মজার ব্যাপার ছিল, মানুষের দৈনন্দিন জীবনের যেসব আবেগ অনুভূতি যেগুলো আমাদের জীবনে প্রভাব ফেলত, আইনস্টাইন সেগুলোর থেকে নিজেকে যতটা পারতেন দূরে রাখতেন, কিন্তু একই সঙ্গে তিনি ছিলেন পুরোপুরি মুক্তমনা আর খুবই উষ্ণ। Totally open and totally warm. তার মৃত্যুর সময় আইনস্টাইন ছিলেন বিশ্বের সবচেয়ে বিখ্যাত বিজ্ঞানী। শুধু বিজ্ঞান নয়, রাজনীতির ক্ষেত্রেও তিনি ছিলেন বিশাল এক ব্যক্তিত্ব। ইহুদিদের প্রতি তাঁর বিশেষ দরদ ছিল। তিনি ঠাট্টা করে নিজেকে বলতেন ইহুদি সাধু। তাকে ইসরায়েলের প্রেসিডেন্ট পদে বসার আহ্বান জানানো হয়েছিল। তিনি তার স্বভাবসুলভ নম্রতায় কিন্তু বেশ দৃঢ়তার সঙ্গেই তা প্রত্যাখ্যান করেছিলেন। তার বন্ধু ম্যাক্স বর্নের মতো আইনস্টাইন ছিলেন মানবতাবাদী এবং শান্তিকামী। শীতল যুদ্ধের সময় অস্ত্র সম্ভার গড়ে তোলার বিরুদ্ধে তিনি যুক্তি দেখাতেন প্রকাশ্যে। তাঁর গবেষণালব্ধ কাঠামোর উপর ভিত্তি করে যেসব পারমাণবিক অস্ত্র সম্ভার গড়ে তোলা হচ্ছিল, তিনি সেটা কখনোই চাননি। সে সময় তিনি বলেছিলেন, You all know that the development of this frightening... আপনারা সবাই জানেন, যুদ্ধ জয়ের প্রয়োজনে ধ্বংস করার এই ভয়ঙ্কর অস্ত্র উৎপাদন জরুরি হয়ে দাঁড়িয়েছে, কিন্তু এর ফলে একই সঙ্গে এমন একটা নতুন পরিস্থিতির উদ্ভব হয়েছে যার কালো ছায়া এখন সব সময় আমাদের মাথার উপরে। কেউই এখন তাদের পদক্ষেপের সপক্ষে আর কার্যকর যুক্তি দেখাতে পারবে না। One cannot defend oneself effectively anymore. তার মৃত্যুতে শ্রদ্ধা জানাতে গিয়ে বিখ্যাত ব্রিটিশ দার্শনিক বার্ট্রান্ড রাসেল বলেছিলেন, আলবার্ট আইনস্টাইনের মধ্যে যে সারল্য ছিল তা অনেক সময় ছিল একেবারে শিশুর মতো, কিন্তু তাঁর ব্যক্তিত্ব একই সঙ্গে ছিল খুবই একরোখা। মহৎ একজন বিজ্ঞানীর স্বভাবসুলভ বিশাল সারল্য ছিল তার চারিত্রিক একটা বৈশিষ্ট্য, যে সারল্যের ভিতটা ছিল ব্যক্তিগত জগতের বাইরের কোনো কিছু সম্পর্কে জানার একটা ঐকান্তিক আগ্রহ। আর অঙ্কশাস্ত্রবিদ বানিশ হফম্যান তাঁর শ্রদ্ধার্ঘ্যে বলেছিলেন, বিজ্ঞানের জগতে তিনি ছিলেন সৃজনশীল একজন শিল্পীর মতো। তাঁর একটা তত্ত্ব সম্পর্কে আমি একবার তাকে প্রশ্ন করলে তিনি উত্তরে আমাকে বলেছিলেন, কোনো তত্ত্ব বিচার করার সময় আমি নিজেকে প্রশ্ন করি, আমি যদি ঈশ্বর হতাম, আমি কি বিশ্ব ব্রহ্মাণ্ডকে এভাবে সৃষ্টি করতাম? আসলে মহাজগতের মধ্যেই সব সত্যের সন্ধান তিনি আজীবন করেছেন। তাই তার ভাবনায় সব সময়েই প্রতিফলিত হয়েছে বিশ্ব ব্রহ্মাণ্ড নিয়ে তাঁর বিস্ময়, মুগ্ধতা আর ঔৎসুক্য। গুস্তাভ বর্ন বলেছেন, আইনস্টাইনের মৃত্যু তার বাবা ও মা দুজনের ওপরেই ব্যাপক প্রভাব ফেলেছিল। তার বাবা এ নিয়ে পরে লিখেও ছিলেন। আইনস্টাইনের সৎ মেয়ে মার্গো তার বাবাকে শেষ অবস্থায় প্রিন্সটনের হাসপাতালে যেভাবে দেখেছিলেন সে কথা লিখে জানিয়েছিলেন গুস্তাফের বাবা ম্যাক্স আর মা হেডি বর্নকে। আইনস্টাইনের রোগশয্যায় তাকে শেষবারের মতো দেখতে গিয়ে মার্গো লিখেছিলেন, আমি তাকে প্রথমে চিনতে পারিনি। যন্ত্রণায় তার চেহারা এতটাই বদলে গিয়েছিল, কিন্তু তার ব্যক্তিত্ব এতটুকুও বদলায়নি। তিনি আমার সঙ্গে মজা করে কথা বলেছিলেন, এমনকি তার স্বভাবসুলভ সূক্ষ্ম রসবোধও হারায়নি। মৃত্যু একটা স্বাভাবিক প্রক্রিয়া এবং সে সময় যে খুবই কাছে তিনি তা জানতেন। সব সময়ের মতো নির্ভীক চিত্তে নীরবে তিনি মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েছিলেন। আমার বাবা চিঠির শেষে লিখেছিলেন, আইনস্টাইনের মৃত্যুতে আমি আর আমার স্ত্রী প্রাণপ্রিয় এক বন্ধুকে হারালাম। আর বিশ্ব হারালো তার সময়কার উজ্জ্বল এক বিজ্ঞান মনস্ক জ্যোতিষ্ককে। শেষ করার আগে সংবাদ শিরোনাম। টোকিও অলিম্পিক্স অবশেষে শুরু হয়েছে। এক নজিরবিহীন পরিবেশে উদ্বোধনী অনুষ্ঠান চলছে প্রায় দর্শক শূন্য স্টেডিয়ামে। বাংলাদেশে আজ থেকে ফের শুরু হয়েছে কঠোর লকডাউন, চলবে 5ই অগস্ট রাত 12টা পর্যন্ত। আজই বাংলাদেশ সময় রাত
10:30 আর ভারতে রাত 10টায় পরিক্রমা শোনার আমন্ত্রণ জানিয়ে আপাতত বিদায় নিচ্ছি আমি মানসী বড়ুয়া।